ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগতম। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আমার সঙ্গে আজ আলোচনায় অংশ নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আজ আমরা কথা বলবো যে প্রস্তাবিত বাজেটের কোন অংশ কবে থেকে কার্যকর হবে। আশিস, আপনাকে স্বাগতম। ভালো আছেন? আশিস, আপনি জানেন এরই মধ্যে সংসদে বাজেটের প্রস্তাবনা হয়ে গিয়েছে। কেমন দেখছেন? এখনো আসলে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা দেওয়া শেষ। শেষ হয়নি। আসলে বাজেট পর্বটা উপস্থাপন পর্ব চলছে। তো মোটা দাগে কিন্তু বাজেটের একটা সামারি আমরা ইতিমধ্যে পেয়ে গেছি জেনে যে গিয়েছি। এবারের বাজেটের আসলে মূল টার্গেট যেটা যে প্রতি বছরই বাজেটের একটা লক্ষ্য থাকে। এবারের বাজেটের মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতিটা যেকোনো মূল্যে টেনে ধরা। মানে আপনি জানেন যে কোভিড মহামারীর পরে এই দুটি যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের কারণে গোটা বিশ্বেই একটা অর্থনৈতিক টানের মধ্যে পড়েছে। তো এর বাইরে বাংলাদেশও না, এবং বাংলাদেশে আমরা দেখেছি যে সেই টানটা আর একটু বেশি। কারণ গত কয়েক বছরে বাংলাদেশে এত বেশি ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং কাজ করা হয়েছে, ফলে আপনি দেখেন যে আমাদের রিজার্ভেও কিন্তু বেশ টান ধরেছে। সেই সব মাথায় রেখেই আসলে এবারের বাজেট একটু রক্ষণশীল বাজেট। আচ্ছা। বাজেটটা করাই হয়েছে যেমন প্রতি বছর যে বাজেট, এক বছর থেকে পরবর্তী বছরের যে বাজেট আমরা যে হিসাব যে দেখি, যাতে 14 থেকে 15% হারে বাজেট বাড়ে প্রতি বছর। মানে এক আচ্ছা। বছরের বাজেট থেকে পরের বছর পরের বাজেট। বছর। এটা আপনি যদি 72 সালের বাজেট থেকে দেখেন, 72 সালের বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ, ওই হুম। সময় অর্থমন্ত্রী। তো ওই সময়ের বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার বাজেট। আচ্ছা। তো সেই জায়গা থেকে আজকে প্রায় আহ, ৮ লাখ। ৮ লাখ কোটি টাকার বাজেট। কিন্তু ওই যে ইয়ের প্রবৃত্তির হারটা কিন্তু ওইরকমই ছিল, আচ্ছা। যে ৭২-৭৩ পরে ৭৩-৭৪, ৭৪-৭৫ এরকমই, কিন্তু ১৩-১৪-১৫% করে প্রতি বছর বাড়তো। কিন্তু এইবারই আমরা প্রথম দেখলাম যে এটা 4%-এর মধ্যে টেনে ধরা হয়েছে। আচ্ছা। এবং অর্থমন্ত্রী যেটা বলেছেন যে তিনি বাজেটের আকার যে কোনো মূল্যে ছোট ছোট রাখার রাখতে চেয়েছেন। চেয়েছেন। তার কারণ যে ব্যয় খরচ অনেক বেড়ে গেছে এবং মানুষের টাকার যে মূল্যমান সেটা কমে গেছে। কমে গেছে। এবং মূল্যস্ফীতির অর্থ আপনি জানেন যে মূল্যস্ফীতি মানে হলো যে আমাদের যে মুদ্রা বা যে দেশের যে মুদ্রাই হোক, ওই মুদ্রার ক্রয় ক্ষমতা যখন কমে যায়। কারণ যখন ১ কেজি চাল আপনি ১০ টাকায় কিনতে পারেন, আর ১ কেজি চাল যখন ১০০ টাকায় কিনেন, তখন কিন্তু টাকার মানটা কমে যায়। আচ্ছা। আপনি যে ডলার আগে আমরা ৮৫ টাকায় ৯০ টাকায় কিনতাম, সেই ডলার এখন কিন্তু হচ্ছে ১১৭ একশো টাকা একশো ২০ টাকা। হ্যাঁ। ফলে মূল্যস্ফীতিটা কিন্তু প্রকট হয়ে উঠেছে। এবং এটা তো শুধু আমাদের কেনাকাটা না, ধরেন আমরা যে বৈদেশিক লোনগুলো যেগুলো নিয়েছিলাম বড় বড় মেগা হ্যাঁ। প্রকল্পে, পদ্মা সেতু বলেন কিংবা মেট্রো রেল বলেন কিংবা এক্সপ্রেসওয়েতে, হুম, হুম। সেই জায়গায় কিন্তু আমাদের টাকাটা শোধ করতে হচ্ছে ডলারে। ডলারে। ফলে কিন্তু এই টাকার উপর টান পড়ছে। $১০০ হয়তো আমাদের দিতে হচ্ছে। কিন্তু হুম। $১০০ আগে দিতে হতো বাংলাদেশী টাকায় ৳৮৫ বা ৮৫-৮৬ ৳৯০। টাকা। এখন দিতে হচ্ছে ৳১২০ বা ১২০ টাকা, ৳১৭। ১২০, হ্যাঁ। তো ফলে এই জায়গাটাই একটা সমন্বয়ের চ্যালেঞ্জ এবারে সরকারের বাজেটে। তো আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে বাজেটে একটা যে এই যে একেবারে নিম্ন আয়ের মানুষ যারা, যারা যাদের উপর বেশি চাপ পড়েছে আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের, তাদের একটা নিরাপত্তায় বলয়ের আনার চেষ্টা করা হয়েছে। আপনি জানেন যে রুট পর্যায়ে মানুষকে ন্যায্য মূল্যে চাল, গম, ডাল, তেল এগুলো দেওয়ার যে একটা সামাজিক কর্মসূচি, সেটাকে আরও এক্সপ্যান্ড করা হয়েছে। যাতে এই নিম্ন আয়ের মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়। আর একটা অস্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে যদি বললেন তুলনামূলকভাবে একটু বড় লোকদের, যারা একটু আচ্ছা। বেশি আয়ের। আপনার গাড়ির উপর ট্যাক্স যেমন বাড়ানো হয়েছে, যারা সিগারেট খান তাদের জন্য তাদের। দুঃসংবাদ, সিগারেটের কর অনেক বাড়ানো প্রস্তাব করা হয়েছে। তো এরকম বিলাসবহুল সব সামগ্রীর উপরই কিন্তু করটা বাড়ানো হয়েছে। আচ্ছা। তো মোটা দাগে যদি আমরা বলি যে মূল চ্যালেঞ্জটা এবার মূল্যস্ফীতিটা যে কোনো মূল্যস্ফীতি। মূল্যে নিয়ন্ত্রণ করা সরকারের জন্য। এবং তার প্রাথমিক পরিকল্পনা হিসাবে যেটি অর্থমন্ত্রী বলেছেন যে বাজেটের আকার তিনি ছোট রাখতে চেয়েছেন, এবং সেই হিসাবে 4% এবার মাত্র গতবারের চেয়ে বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে বাজেট। আকার। আর খরচের জায়গাটা রাশ টেনে ধরা, যে কোনো আচ্ছা। বড় প্রকল্প না নেওয়া, বড় প্রকল্প অর্থায়ন না করা, কিন্তু যে প্রকল্পগুলো চলছে সেগুলো যেন আবার সেগুলো শেষ যেন হয়। শেষ হয়। শেষ না হলে এ পর্যন্ত যে বাজেটটা আসলে খরচ হয়ে গেছে সেটা তুলে আনা কষ্টকর হবে, সেটিও অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন। আচ্ছা, আশিস, আপনি জানেন যে আমাদের দেশে এটা বেশ চলমান যে বাজেট যেদিন প্রস্তাবনা দেওয়া হয়, এটা পাস হতে একটু সময় লাগে, এরপরে যেয়ে কার্যকর হয়। কিন্তু যেদিনই বাজেটের প্রস্তাবনা হয়, সেদিনই বাজারে কিছু পণ্যের দাম বেড়ে যায়। এটি আসলে কেন হয়? এটি আসলে বাজেটে কিন্তু আসলে ২ রকমের, ২ ভাবে ২ তারিখে আসলে দাম বাড়ে। আজকে আচ্ছা। যে প্রস্তাবটা হলো বাজেটের, আজকে ৬ জুন। এই বাজেটটা পাস হবে ২৭ জুন। আচ্ছা। ২৭ জুন, কারণ নরমালি এটি ৩০ জুন পাস হয়।
কারণ অর্থ বছরের শেষ দিন 30 জুন, কিন্তু আচ্ছা এবার যেহেতু শেষ দুদিন ছুটি, সরকারি ছুটি, সে আচ্ছা কারণে আচ্ছা এবার বাজেটটা পাস হবে 27 জুন। কিন্তু আপনি যে প্রশ্নটা করছিলেন এটা কিন্তু আসলে ইন্টারেস্টিং, অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে হুম, যে আসলে কোনো জিনিসের দাম আজকেই বেড়ে গেল কেন? হ্যাঁ এটা তো কার্যকর হওয়ার কথা 1 জুলাই থেকে, কারণ অর্থ একদম বছরের হিসাব হলো 1 জুলাই পয়লা থেকে জুলাই থেকে আগামী বছরের 30শে জুন 30 জুন পর্যন্ত। পর্যন্ত। কিন্তু এই জায়গায় যেটা হয়, যেমন ধরেন সিগারেটের উপর যে ট্যাক্সটা আরোপ করা হলো, আজকে প্রস্তাব করা হলো, সেইটা কিন্তু এই গতকাল রাত থেকেই কিন্তু সিগারেটের যে হিসাব সেটা কিন্তু সব ফ্যাক্টরিগুলিতে বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা মানে সিগারেট তারা আর বিক্রি করতে পারছে না আজ ৩টা পর্যন্ত, বাজেট ঘোষণার আগ পর্যন্ত। আচ্ছা এবং বাজেট ঘোষণা হলে যে পরিমাণ শুল্ক এটার মধ্যে সিগারেটের উপর আরোপ করা হয়েছে, হুম, সেই মূল্যেই কিন্তু সেই সিগারেটটা বিক্রি করতে হবে। আচ্ছা মানে এটা কিন্তু আজকে থেকেই কার্যকর হয়ে গেল। সেটা কিন্তু আচ্ছা অর্থবছর 1 জুলাই পর্যন্ত আর অপেক্ষা করতে অপেক্ষা হলো করতে না। হবে না। আচ্ছা এইরকম যেসব পণ্যের উপর কর আরোপ করা হয়, সেই ডিউটিগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়। এখন ধরেন অনেক সময় আমরা আবার দেখি যে বাজেটে প্রস্তাবনা করা হলো যে এটার উপর ৳১০ কর আরোপ হলো। পরে হুম, শেষ অবধি প্রধানমন্ত্রী গিয়ে আবার প্রধানমন্ত্রী কিছু তার বক্তৃতায় কিছু কর প্রত্যাহারের প্রস্তাব করেন। হ্যাঁ তো সেই জায়গায় এবং কিছু সংসদ সদস্যরা প্রস্তাব করেন। আচ্ছা তারপরে অর্থমন্ত্রী কিছু কিছু প্রস্তাব আমলে নেন হুম, এবং কিছু কিছু শুল্ক কমিয়ে ফেলেন। এখন ধরেন যে আজকে এক প্যাকেট সিগারেটের দাম ৳১০০, তার উপর তিনি কর প্রস্তাব করেছেন ৳৫০। হুম, হুম, এখন উনি কনভিন্স হলেন বাজেট পাসের দিন, আগের দিন, যে এটার কর আরেকটু কমানো দরকার। কমানো দরকার। তো উনি ৳২৫ করলেন। আচ্ছা তাহলে কিন্তু এই যে ৳১০০ টা ৳১২৫ হলো, সেটা কিন্তু কার্যকর হবে আবার যেদিন বাজেট পাস হলো পাস হবে ২৭ তারিখে, সেদিন থেকে। সেদিন থেকে। এই মাঝখানের এই কয়দিন ২০ দিন কিন্তু এই ৳১৫০ কিনতে হবে। এই জায়গা থেকে কোনো সমন্বয় হয় কখনো পরে? যে এই যে এখন বাড়তি ৳৫০ যাচ্ছে, পরে যে এটা আবার ৳২৫ ফিরে আসছে। এটা কি কোনো সমন্বয় না, হয়? এটা কোনো সমন্বয় হয় না। এটাই বাজেটের নিয়ম। অর্থ বিল আকারে যেটি পাস হয় সেটিই আচ্ছা, নিয়ম, এবং সেটি বলা হয় যে যখন প্রস্তাব করা হবে সেই দিন থেকেই এই ট্যাক্সটা সরকার পেতে শুরু করবে। আচ্ছা, আচ্ছা। কিন্তু এটা ফিরিয়ে দেওয়ার আসলে কোনো সুযোগ আর নেই, যে একজন গ্রাহক যদি বলেন যে আমি তো দাম বেশি দিয়ে কিনলাম, হ্যাঁ, আমি এখন কেন এই সুবিধাটা পাবো না, সেই সুযোগটা নাই। কিন্তু আচ্ছা, আর বাকি যেসব করগুলো আমাদের সরাসরি দিতে হয়, যেমন ইনকাম ট্যাক্স আমরা দেই। ইনকাম ট্যাক্সটা কিন্তু আবার যে পরিবর্তনগুলো হচ্ছে ইনকাম ট্যাক্সে, আপনি জানেন যে এবার আবার 30% স্ল্যাবে যাচ্ছে। আচ্ছা, তো সেইটা কিন্তু আবার 1 জুলাই থেকে কার্যকর হবে। আচ্ছা। সেইটা কিন্তু আবার আজকে থেকে কার্যকর হবে না। হুম, তো এরকম আপনার ব্যক্তি শ্রেণীর কর, আপনার অফিসিয়াল কর, বাণিজ্যিক কর, এসব যত ধরনের ট্যাক্স আছে, বা জমির কর, ভূমির কর, হুম। এগুলো সব কিন্তু আবার 1 জুলাই থেকে পয়লা কার্যকর জুলাই হবে। থেকে কার্যকর হবে। ফলে ২ দফায় আসলে কার্যকর হয়। কিছু অংশ, বিশেষত যেসব পণ্যগুলো আমরা ভোগ করি বা সরাসরি ট্যাক্স, ভ্যাট, মূসকের আওতায় যেগুলো পড়ে, এগুলো যেদিন বাজেট ঘোষণা হয় সেদিন থেকেই কার্যকর হয়। আচ্ছা, আর বাকি করগুলো হয় ১ জুন থেকে পরবর্তী ৩০ জুন মধ্যে। আচ্ছা। এটা ধন্যবাদ আশিস। এটা আমাদের সবার জন্য জানার জন্য একটা বড় সুযোগ ছিল। আশিস আপনার কাছে ছোট করে একটু জানতে চাই যে বেশ বড় একটা অ্যামাউন্টের বাজেট। এখানে আমরা দেখছি যে প্রায় ৳২.৫ লাখ কোটি একটা ঘাটতির জায়গা আছে। বাড়তি বাজেট ঘাটতি। এই ঘাটতিটা সমন্বয় কিভাবে হবে? দেখেন, ঘাটতি বাজেট কিন্তু বাংলাদেশে ব্যা আজকে নতুন না। সব বাজেটেই বাংলাদেশের যে ৫৩টা ৫৪টা বাজেট হয়েছে, সব বাজেট আসলে ঘাটতি বাজেট ছিল। সবগুলো বাজেটই ঘাটতি বাজেট। তো ঘাটতি বাজেটটা কিন্তু কতটা কম ঘাটতি রাখা যায় সেটা একটা চ্যালেঞ্জ থাকে। এইবারের যে ঘাটতি সেটা কিন্তু অনেক, প্রায় ৳২.৫ ৳২.৫ লক্ষ কোটি হ্যাঁ, ঘাটতি বাজেট নিয়ে শুরু হয়েছে বাজেট। সেই জায়গায় সরকারের যে পরিকল্পনা সেটি হলো ঋণ নেওয়া, সফট লোন নেওয়া, কম সুদের ঋণ নেওয়া। সেখানে তাদের টার্গেট হলো বৈদেশিক ঋণ যতটা বেশি নেওয়া যায়, আর বৈদেশিক ঋণ না পেলে যেটুক নিতে হবে সেটি হলো আভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে ঋণ নিবে তারা। আচ্ছা। এটা নিয়ে তারা যে হিসাবটা যেটা সাজিয়েছেন, আপনি জানেন যে আমাদের সংসার করতে গেলে যদি আমরা ৳১০০ বাজেট করি, সেটা আয় ব্যয় মিলাতে হয়। হুম, সেখানেও তারা আয় ব্যয় মিলিয়েছেন, কিন্তু ওই ৳২.৫ লক্ষ কোটি সেটা কিন্তু ঋণ নিয়ে তারা মিলিয়েছেন হিসাবটা। আচ্ছা, আচ্ছা, এবং অনেক সময় আমরা দেখি যে বাজেটে আসলে যে ঘাটতিটা দেখা যায়, শেষ অবধি যখন বাজেট আসলে পাস হয়, তখন দেখা যায় অনেক সময় অনেক টাকা খরচ হয় না, উদ্বৃত্ত থাকে। আচ্ছা, তো সেইটা কিন্তু তখন ওইটা থেকে বিয়োগ হয়। ফলে খুব বেশি সংকটে পড়তে হয় না। যেমন আজকে বাজেট এই নতুন পেশ হলো। কিন্তু গত অর্থবছরের যে বাজেট সংসদে পাস হয়েছিল, সেই বাজেটটা কিন্তু আবার আগামী রোববার সংসদে কিন্তু উপস্থাপিত হবে। কারণ সেটা সম্পূরক বাজেট আকারে সেটি আবার পাস হবে। আচ্ছা। কারণ এখানে কিছু আ কোনো মন্ত্রণালয় কিছু বাড়তি খরচ করেছে। কোনো হুম, মন্ত্রণালয় আবার কিছু পুরা খরচ অবশিষ্ট করতে রয়ে পারেনি, গেছে। অবশিষ্ট রয়ে গেছে। তো সেটা আবার সমন্বয় করবে। আচ্ছা, তো সমন্বয় করলে বেশিরভাগ সময় বাজেটে আমরা দেখেছি যে পুরো বাজেটটা, যে বাজেটটা আসলে অ্যালোকেটেড হয়, সব মিলিয়ে
কিছু টাকা সেখানে থেকে যায়। আচ্ছা। তো সেটা একটা আশার দিক থাকে যে ঘাটতিটা মোকাবেলার জন্য সেই টাকাটাও তখন আসলে একটু সাহস যোগায় বা একটু শক্তি যোগায়। আচ্ছা, আশিস, আপনি আরেকটা জিনিস জানেন যে এবার আমাদের বেশ কিছু ঋণ পরিশোধের সময় চলে আসছে। তো এইবার বাজেটে একটা বড় অংশ ঋণের পরিশোধে চলে যাবে। এইখানে যে একটা ঘাটতি হবে, এটা আসলে কিভাবে সমন্বয় হবে? কিংবা এই যে ট্যাক্সের বিষয়টা কি এই ঋণের জায়গা থেকে আসলো কিনা? কি মনে হয়? না ট্যাক্স আপনি যেটা বললেন যে বৈদেশিক যে ঋণ, সেটা একটা বড় কারণ হলো যে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো ঘিরেই এই আমাদের ঋণের বোঝাটা আপনি দেন। রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখন রূপপুর পারমাণবিক কেন্দ্র যদি আমরা ডিসেম্বরে সেটা যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেখান থেকে কিছু ফিডব্যাক আসতে থাকবে। আচ্ছা। আমাদের পদ্মা সেতু যেমন চালু হয়ে হ্যাঁ, গেছে, আমরা এখান ফিডব্যাক থেকে পাচ্ছি। কিছু টাকা পাচ্ছি। আমাদের এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেছে, মেট্রো রেল চালু হয়ে গেছে, এই চলমান প্রকল্পগুলো থেকে টাকা আসতে শুরু করেছে। ফলে এই চাপটা কিন্তু যদি ১ বছর ২ বছর সময় পাওয়া যায়, তাহলে কিন্তু এই সংকটটা অনেকাংশেই কমে আসবে। মূলত আচ্ছা। তো ডলারের উপর চাপ। হ্যাঁ। আরেকটা সরকার কিছু ব্যবস্থা করেছে বা বৈদেশিক কিছু চুক্তি হচ্ছে, আপনি জানেন এর মধ্যে যে চীনের সাথে বাংলাদেশের একটা চুক্তি হুম। হয়েছে। যে চীন থেকে বাংলাদেশ সরকার একটা লোন নেবে, সেই লোনটা চীনের টাকায়, এবং বাংলাদেশকে তো এখন ডলারের ঋণ পরিশোধ করতে হচ্ছে হুম। চীনকে সে ঋণ পরিশোধ করবে চীনের চীনের টাকায়। টাকায়। এবং ভারতের সাথে এরকম একটা চুক্তি হয়েছে। আচ্ছা, এখন রাশিয়ার সাথে এরকম একটা চুক্তির আলোচনা চলছে, এবং আপনি আচ্ছা। জানেন যে রাশিয়া একটা বড় আমাদের রূপপুর হুম, হুম, পারমাণবিক হুম। কেন্দ্রে অনেক বড় লোনের কিস্তি। তো এই টাকাগুলো যদি আমরা আমাদের টাকায় যদি আসলে পরিশোধ করতে পারি, একটু চাপ হয়তো বাড়বে, কারণ একটু দীর্ঘমেয়াদী লোন হয়তো হবে, মানে কারণ সুদ, এটাকেও সুদ দিতে হবে। তারপরেও একটু স্বস্তি হবে যে আমাদের রিজার্ভে টানটা যে পরিমাণ পড়েছে, যে ৪০ বিলিয়নের জায়গা থেকে কমতে কমতে এখন বাংলাদেশ ব্যাংকের হিসাবেই সেটা ২০ বিলিয়নে ২০ এসে বিলিয়নের ঠেকেছে। নিচে। তো রাইট, সেই রাইট। জায়গাটায় হয়তো একটু স্বস্তি পাওয়া যাবে, এবং সেই স্বস্তিটা পেলে ডলারের মূল্য যদি সীমার মধ্যে থাকে, তাহলে কিন্তু সামগ্রিক মূল্যস্ফীতিটা আসলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। তা না হলে কিন্তু এই একটা দিয়ে একটা তো, এবং আপনি তো জানেন যে অর্থনীতি আসলে একটার সাথে একটা খুব বেশি রিলেটেড। রিলেট। যখন ডলারের দাম বেড়ে যায়, যখন তেলের দাম বেড়ে যায়, তখন শুধু তেলের দাম বাড়ে না। তখন কিন্তু গাড়ি ভাড়া আনুষঙ্গিক বেড়ে আসলে যায়, আসে, হ্যাঁ। পণ্যের দাম বেড়ে যায়, কারণ পণ্য গাড়ি দিয়ে আনতে হয়। আনা নেওয়া তো করতে হয়। ফলে এই অর্থনীতির এই সূচকগুলো না আসলে খুব একটার সঙ্গে একটা জড়িত। আচ্ছা, ফলে এবারের বাজেটে আমার কাছে যেটি মনে হয়েছে যে একেবারেই টেনে ধরার একটা চেষ্টা করা হয়েছে যে কোনোভাবে এই বছরটা পার করা। কারণ এই বছরটা আচ্ছা। যদি পার করতে পারে সরকার, কোনোভাবে সামাল দিতে পারে, তাহলে আগামী বছরে সরকারের জন্য অনেক উইংস খুলে যাবে। কারণ যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলা সরকার হয়েছে, সেখান থেকে একটা ফল বেনিফিট পেতে শুরু আসার করবে। সেখান থেকে আস্তে, আস্তে টাকা আসতে একটা শুরু বেনিফিট। করবে। আর বৈদেশিক মুদ্রা যেহেতু ডলারের বিনিময়ে বিভিন্ন দেশের মুদ্রায় সেগুলো পরিশোধের একটা সুযোগ তৈরি হচ্ছে। ফলে আমাদের রিজার্ভের উপর চাপও কমবে। আচ্ছা। ধন্যবাদ আশিস। আজ এ পর্যন্তই। দর্শক, আজ এ পর্যন্তই। রবি থেকে বৃহস্পতি থাকুন 10 মিনিট শোর সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।